Okay, so this is our fourth free live class of this new free course. And in this class, first of all, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. অর্থাৎ আবারও বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা স্পোকেন ইংলিশ হোক বা ফ্রি হ্যান্ড রাইটিং, এই মডাল ভার্ব অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ডিটেইলস ব্যবহার আমাদেরকে জানতে হবে, কারণ আমরা ডে টু ডে লাইফের কনভারসেশন, কমিউনিকেশন বা স্পিকিং এই ভার্বগুলোকে ব্যবহার করে করে থাকি, কিন্তু এদের সঠিক ব্যবহার যদি আমরা না জানি আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো না, আমরা ব্যর্থ হব। তো কিভাবে এই মডাল অক্সিলারি ভার্বগুলো দিয়ে সেন্টেন্স তৈরি হয়, তাদের অর্থটা কেমন হয়, কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করতে হয়, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হয়, প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আজকের এই মডাল ভার্বের ক্লাসটা কমপ্লিট করার পর এটার প্র্যাকটিক্যাল ব্যবহার আমি দেখিয়ে দিব কনভারসেশনের মাধ্যমে। অর্থাৎ আজকের এই ক্লাসটিতে আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়েও কথা বলবো। যখন আপনি ইংলিশে কনভারসেশন করবেন বা কমিউনিকেশন করবেন, আমরা আমাদের মাতৃভাষা কি বাংলা, আমাদের মাদার টাং বাংলা। প্রাইমারি লেভেলে যখন আমরা ইংলিশ শিখতে যাই বা ইংলিশে কথা বলতে যাই, ব্রেইনে কিন্তু আগে বাংলাটা চলে আসে। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেটা ইনস্ট্যান্টলি কিভাবে আপনি ইংলিশে বলবেন বা লিখবেন, সঠিক টেন্স কিভাবে মেনটেন করবেন, না মরাল মেনটেন করবেন, কোশ্চেন হলে সেটা ইনস্ট্যান্টলি কিভাবে ইউজ করবেন, কোন ভার্বের ফর্ম কিভাবে বসাবেন, এটা প্র্যাকটিক্যাল কনভারসেশনের মাধ্যমে আমি সলভ করে দিব। তো এজন্য আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন, দেখবেন সম্পূর্ণ ক্লাসটি থেকে একটা ডেভেলপমেন্ট আপনার চলে আসবে। কারণ আমি যাদেরকে শেখাই, আমি সর্বোচ্চ পরিশ্রম করে সর্বোচ্চ এফোর্ট দিয়ে শেখাই, এটা আপনারা দেখছেন যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন। আর প্রতিটা ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল আপনারা পাবেন। স্পোকেন ইংলিশ শেখার জন্য মেইনলি যেগুলো দরকার আমি ঠিক সেইগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি এবং ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে আমি কথা বলছি। তো দেখেন, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। মডাল ভার্ব এটা কি? দেখেন বলছে, মডালস আর অক্সিলারি ভার্বস, they are used with main verb to give additional meaning to the main verb। কি বলছে? যে মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব, তারা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয় অতিরিক্ত তথ্য বা অর্থ দিতে মেইন ভার্বকে। এই অধ্যায়ে মডালগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি বসবে না। এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে বসে না, এক একটা টেন্সের স্ট্রাকচারে কিন্তু এক এক ধরনের মেইন ভার্ব হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস থাকে, কন্টিনিউয়াস টেন্সগুলোতে আইএনজি থাকে, পারফেক্ট টেন্সে ডি, ইডি, টিএন এরকম থাকে। কিন্তু মডাল ভার্বের ক্ষেত্রে আমার মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয় না, কিন্তু প্রত্যেকটি মডালের অর্থ আমাকে জানতে হয়। যেমন ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে, উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু, শুড, ওট টু, মাস্ট, নিড টু, ডেয়ার টু, উড রাদার অর বেটার। এইগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব দিয়ে সেন্টেন্সও তৈরি করা আছে। বাট মডাল ভার্বটা অ্যাকচুয়ালি কি, কেন আমরা এটা শিখবো, আগে এর ব্যাকগ্রাউন্ডটা বোঝেন। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে এইটা নিয়ে আলোচনা করি, যে কোনো বিষয় শেখার আগে, যে কোনো বিষয় সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখার আগে, জানার আগে, আগে আমাকে বুঝতে হবে আমি যে এই এই লেকচারটা আমি নিচ্ছি, এই এই বিষয়ের উপর আমি ক্লাস করছি, কিন্তু আমার প্র্যাকটিক্যাল জায়গাটাতে এটা কোথায় কাজে লাগে, কতটুকু কাজে লাগে, কেন আমি এটা পড়ছি। এটা গত ক্লাস যারা করছিলেন সেখানে আমি বলছিলাম, আজও আমি বলছি। কেন এই মডাল ভার্ব আমরা শিখি জানেন বা শিখবো জানেন? কারণ আমি একটু একদম যদি অরিজিন থেকে বলি তাহলে আমি কোন জায়গায় আসব, জাস্ট একটা মিনিট একটু টাইম দেন, আমি আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে সবই ভার্বের ফর্ম। আমি একটা কথা বারবার বলছিলাম যে ভার্ব রিলেটেড ভোকাবুলারি আমাদেরকে শিখতে হয়। তো এই যে এইখানে একটু ফোকাস করেন আপনারা, দেখেন ভার্ব ইন ডিটেইলস একটু বোঝেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি যদি একটু এটা নিচে নিয়ে আসি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানে একটু ফোকাস করেন আপনারা। ভার্ব প্রধানত দুই প্রকার, একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখেন এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, এই যে জায়গাটা খেয়াল করেন, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি কি? ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। আমার কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে বুঝবেন। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো
টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে বসে থাকে। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্সে বসে, ডু, ডাজ, ডিড ইনডিফিনিট টেন্স গুলোতে বসে থাকে অক্সিলারি ভার্ব হিসাবে। আমার কথা বুঝতে পারছেন? এবং টেন্সের স্ট্রাকচারে যখন এই অক্সিলারি ভার্ব গুলো বসে, এদের পরে কিন্তু একটা মেইন ভার্ব থাকে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে ভার্বের সাথে আইএনজি থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভি3, ভার্বের সাথে ডি, ইডি, টিএন এগুলো থাকে। অর্থাৎ টেন্সের যে স্ট্রাকচার গুলো, সেখানে কি হয়, এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়। এখানে বলছে যে অক্সিলারি ভার্ব আরেক রকমের আছে, সেটা হচ্ছে মডাল অক্সিলারি। সহজভাবে বোঝেন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু, গোয়িং টু, এগুলোকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে, হেল্পিং ভার্ব বলে। মানে এদের পরেও একটা মেইন ভার্ব থাকে। এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ এর পরে যেমন মেইন ভার্ব থাকে, কিন্তু এগুলোতে মানে টেন্সের স্ট্রাকচারে যে অক্সিলারি ভার্ব গুলো থাকে, যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো থাকে, তাদের পর যে মেইন ভার্বটা থাকে সেটা বিভিন্ন ফর্মে হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস, কখনো ডি, ইডি, আইএনজি। কিন্তু এই মডাল কি, এরা অক্সিলারি, এরাও হেল্পিং, এদের পরেও মেইন ভার্ব থাকবে। এরা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স তৈরি করে। টেন্স মূলত টাইমকে ইন্ডিকেট করে, তাই না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বাট মডাল কি করে? মডাল মূলত আদেশ, অনুরোধ, অনুমতি, অর্থাৎ রিকোয়েস্ট, সাজেশন, পারমিশন, অব্লিগেশন, প্রবাবিলিটি, পসিবিলিটি, সম্ভাবনা, সামর্থ্য, অ্যাবিলিটি, এই ধরনের কিছু সেন্স প্রকাশ করে। এগুলো আমাকে জানতে হবে। এগুলো যদি না জানেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। কারণ আবারও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই মডাল ভার্ব অনেক বড় একটা জায়গা দখল করে আছে। তো এই মডালগুলো কি? এটা হেল্পিং, এটা অক্সিলারি। এদের পরে অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে। যে মেইন ভার্বটা থাকবে, সেটা কখনো ফর্মের পরিবর্তন হয় না। কখনো ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো হবে না। যে মডালই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকবে। তাহলে মডাল কেন শিখবো আমরা? মডালের ব্যবহার কেন শিখবো জানেন? এই দেখেন, যারা গত ক্লাসে ছিলেন, এটা আমি ফার্স্ট ডে থেকে দেখিয়ে আসতেছি, আপনাদের মনে আছে কিনা, যে যে কোনো একটা সেন্টেন্স তৈরির প্র্যাকটিক্যাল স্ট্রাকচার হচ্ছে এইটা। এইভাবে একটা সেন্টেন্স তৈরি হয়, ফার্স্টে সাবজেক্ট থাকে, দেন ভার্ব, দেন এক্সটেনশন। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এগুলো আমি আপনাদের বলছিলাম। এরপর আমি কি বলছিলাম, যে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? স্পোকেন ইংলিশটা কি? এইখানে যে বাক্যগুলো আমরা দেখছি, এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। কিন্তু আমি যখন কারোর সাথে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশন করব, একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারি না। আমাদের কিন্তু সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা টেন্সের পরিবর্তনের মাধ্যমে হয়। টেন্স মানে কি? ভার্বের ফর্মের চেঞ্জ। এখানে আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনও দেখিয়েছিলাম। টেন্সের ফর্মের কথা বলছিলাম, ভার্বের ফর্মের কথা বলছিলাম। এই কনভারসেশনটা দেখিয়েছিলাম যে আমরা যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে স্পিকিং করি, কারোর সাথে কনভারসেশন করি, বিভিন্ন টাইমে কথা বলতে হয়। সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। এইটা আমরা পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। তো এটা আমরা করা শিখবো। তো টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটি টেন্সের আবার চারটা করে পার্ট আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 3-4 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এগুলো আমরা জানি না? জানি। 12টা স্ট্রাকচার মানে একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে, 12টা ওয়েতে, 12টা টাইমে নেওয়া যায় বা বলা যায়। সাবজেক্ট দেখেন, এই যে একটা পার্টিকুলার ভার্ব, ড্রাইভ, ড্রাইভ মানে চালান। সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, হি ড্রাইভস এ কার, হি ড্রোভ এ কার, হি উইল ড্রাইভ আ কার, হি ইজ ড্রাইভিং আ কার, হি ওয়াজ ড্রাইভিং আ কার। এইভাবে টেন্স জানা থাকলে এই ড্রাইভ ভার্বকে 12টা সেন্টেন্সে পরিণত করা যায়। ড্রাইভ ভার্বটাকে 12 ভাবে বলা যায় বা নেওয়া যায়। কিন্তু এই 12টা টাইম মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। আমি যদি বলি সে গাড়ি চালাতে পারতো, এটা কোন টেন্স দিয়ে বলবেন? তাকে আজ এই গাড়িটা চালাইতে হবে, এটা কোন টেন্স দিয়ে বলবেন? তার আজ গাড়ি চালানোর কথা আছে, এটা কোন টেন্স দিয়ে বলবেন? সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল, এটা কোন টেন্স দিয়ে বলবেন? এই কথাগুলো টেন্স দিয়ে বলা যায় না। টেন্স কেন শিখি? আমরা যখন কথা বলি, কথাটা বিভিন্ন টাইমে আমাদের বলতে হয় সিচুয়েশন অনুযায়ী। সেই টাইম মেনটেন করার জন্য টেন্স শিখি। কিন্তু টেন্স সবগুলো টাইমকে প্রোভাইড করতে পারে না। সর্বোচ্চ 12টা টাইম প্রোভাইড করতে পারে, একটা কথাকে 12টা দিকে নিতে পারে বা বলতে পারে। এটাকে আরো ব্রড করার জন্য, আরো বড় করার জন্য, যে কোনো টাইমে কথা বললে যেন আমি সেটা ইংলিশে বলতে পারি, কনভার্ট করতে পারি, তার জন্য আমাকে মডাল, সেমি মডাল শিখতে হয়। যেমন হি ক্যান ড্রাইভ এ কার, হি কুড ড্রাইভ আ কার, হি শুড ড্রাইভ আ কার, হি উড ড্রাইভ আ কার। তো মডালের সুবিধা কি? মডালের পর মেইন ভার্বটা বেস ফর্মে বসে। আর মডাল ভার্বগুলো কিন্তু একটা মেজর রোল প্লে করে, মডালের অর্থ অনুযায়ী সেন্টেন্সের অর্থ হয়। এটা আমাকে জানতে হবে। তাহলে সহজ কথায় কি জানেন? এক কথায় কি, যে টেন্সের স্ট্রাকচার আছে 12টা।
এই স্ট্রাকচার দিয়ে আমরা ইংলিশে কনভারসেশন বা কমিউনিকেশন করি, বিভিন্ন টাইমে কথাটা বলার চেষ্টা করি, কিন্তু টেন্স একটা সীমাবদ্ধ জায়গায় থাকে। টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না। আই রিপিট ইট, টেন্স দিয়ে মনের সব কথা প্রকাশ করা যায় না বিধায় মনের এই হোল সেন্সটাকে আরো ব্রড করার জন্য, আরো বাড়ানোর জন্য, যে কোনো কিছু বাংলায় ভাবলে যেন আমি ইংলিশে বলতে পারি, তার জন্য আমরা মডাল শিখি। মডাল 18টার মতো ভার্ব, 18টা মানে একটা পার্টিকুলার ভার্ব, অর্থাৎ এই যে ড্রাইভ মানে চালানো, এই কথাটাকে 18 ভাবে 18টা টাইমে 18টা দিকে নেওয়া যায় বা বলা যায় যদি মডাল আমরা জানি। তাহলে এই 18টা মডাল, সেমি মডাল আর 12টা টেন্স, টোটাল স্ট্রাকচার হয় 30টা। এই 30টা স্ট্রাকচার মানে একটা পার্টিকুলার ভার্বকে, মানে ওই যে ড্রাইভ, ড্রাইভ মানে মনে করেন চালানো, চালানো কথাটাকে 30 ভাবে 30টা টাইমে 30টা দিকে নেওয়া যায় বা বলা যায়। আর এইটা যদি কেউ করতে পারে, তাকে কেউ আটকাতে পারবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এই হচ্ছে মেইন বিষয়। তাহলে মডাল আমরা কেন শিখবো, এটাকে আমি আপনাদের বোঝাতে পারলাম। ব্যাকগ্রাউন্ডটা কি আপনারা একটু বুঝছেন? যে কথা বলতে গেলে সময়ের পরিবর্তন করতে হয়, একটা ভার্বকে বিভিন্নভাবে বলতে হয়, যেটা টেন্স দিয়ে আমরা বলার চেষ্টা করি, কিন্তু টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না, তাই আমরা মডাল শিখবো। বুঝছেন আপনারা কি বললাম? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। বুঝেছি। মানে জি এগুলো স্যার। বুঝতে হয়। দেখেন, আপনি ক্লাস অনেক পাবেন, অনেক টিচার, আপনি মোবাইলে সার্চ দেন, ইউটিউবে হাজার হাজার টিচার আছে, হাজার হাজার ক্লাস আছে, ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, শুডের ব্যবহার আছে, আমরা শিখি। কিন্তু এটা কেন শিখি, কেন লাগে, কোন কাজে লাগে, এইটা কিন্তু আমরা বুঝি না। এটা না জানলে হয় না, এটা কেন জানতে হয়। আপনি যখন প্র্যাকটিক্যালি একটা টপিকের উপর স্পিকিং করবেন, কনভারসেশন করবেন, প্রেজেন্টেশন দিবেন, তখন ওই ব্যাকগ্রাউন্ড বুঝতে হয় যে আমি যে এই টপিকের উপর কথা বলবো, এটা কোন টেন্স হবে, নাকি ভয়েস হবে, নাকি মডাল হবে, এটা আইডেন্টিফাই করতে হয়। এটা যদি আগে আইডেন্টিফাই করা যায়, তাহলে যে কোনো টপিকের উপর গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া স্পিকিং করা যায়, কথা বলা যায়। হ্যাঁ, এই জন্য বলছি এগুলো জানতে হবে। এগুলো কেউ দেখাবে না আপনাকে, এইভাবে কেউ বলবে না। হ্যাঁ, শুধু ব্যবহার দেখাবে। আপনি এগুলো দেখবেন, ক্লাস করবেন, কিন্তু কেন করব আমি, এই প্রশ্নটা আপনাকে খুঁজে বের করতে হবে। ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে। এরপর দেখেন, তাহলে এখানে কি বলছে তাহলে, যে মডাল গুলো কি, অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে হেল্পিং, হেল্পিং মানে যেটা অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করে। মানে মডালের পর একটা মেইন ভার্ব কিন্তু থাকবেই, ওকে, কিন্তু মেইন ভার্বের ফরম্যাট চেঞ্জ হবে না। তাহলে ক্যান মানে পারা, এটা সামর্থ্য অর্থে পারা বোঝায়, অ্যাবিলিটি অর্থে পারা। যেমন আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড। আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেস। কুড, এটা পারা অতীত অর্থে, পাস্ট অ্যাবিলিটি বোঝায়। এই মে মানেও পারা, কিন্তু এটা সম্ভাবনা অর্থে পারা বোঝায়, পসিবিলিটি। ক্যান অ্যাবিলিটি, মে পসিবিলিটি। যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা আছে, মাইট পাস্ট অফ মে, মানে আজ বৃষ্টি হতেও পারে। হ্যাঁ, হওয়ার সম্ভাবনা যদি 30% থাকে, তখন মে এর পরিবর্তে মাইট ব্যবহার করা যায়। এটা সিচুয়েশন অনুযায়ী হয়। শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে। এরপর দেখেন, উড অতীত অভ্যাস অর্থে বসে। উডের অনেক ব্যবহার আছে, আমি একটু বলি। এই প্রত্যেকটা মডাল ভার্ব অনেক বৈচিত্র্যময়, এরা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। এই প্রত্যেকটা মডালের উপরেই কিন্তু আমার ডিটেলস এক একটা ক্লাস আছে, কিন্তু এখানে মেইনলি যে অর্থগুলো দেয় সেটা আমি দিয়েছি। যেমন অতীতে কেউ কিছু করতো, আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল। হ্যাঁ, সে স্কুলে যেত, হি উড গো টু স্কুল। আবার ইউজ টু, এটাও অতীত অভ্যাস অর্থ বোঝায়। কিন্তু অতীতে কেউ কোনো কাজের প্রতি একদমই অ্যাডিক্টেড ছিল, আসক্ত ছিল, কাজ না করে পারতো না, এই জায়গাটাতে ইউজ টুটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে অভ্যস্ত কথাটা চলে আসে। যেমন আমি শৈশবে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন মাই চাইল্ডহুড। ওকে, আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু রান 20 মাইলস, আমি 20 মাইল দৌড়াতে অভ্যস্ত ছিলাম, এরকম। আর উড মানে ইন জেনারেলি কেউ কিছু করতো। ইউজ টু মানে করতে অভ্যস্ত ছিল। শুড মানে উচিত। ওট টু, এটা একটা নতুন ওয়ার্ড আপনাদের কাছে মনে হতে পারে, বাট এটাও একটা মডাল, এর অর্থ উচিত। পার্থক্যটা হচ্ছে, শুড ইন জেনারেলি কোনো কিছু করা উচিত বোঝায়, আমার বই পড়া উচিত, আই শুড রিড বুক, তোমার ভাত খাওয়া উচিত, ইউ শুড ইট রাইস, তার বাড়ি যাওয়া উচিত, হি শুড গো হোম, এরকম বোঝায়। কিন্তু পলাইটলি কোনো কিছু করা উচিত, ফর্মালি কোনো কিছু করা উচিত, কোনো একটা কাজ করা তার দায়িত্ব বা কর্তব্যের ভিতর পড়ে, তখন শুডের পরিবর্তে যদি ওট টু ব্যবহার করা হয়, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ফর এক্সাম্পল, আমার পিতামাতাকে মান্য করা উচিত। আপনি বলতে পারেন আই শুড অবে মাই প্যারেন্টস, এর পরিবর্তে আপনি যদি বলেন আই ought টু অবে মাই প্যারেন্টস, ইট উইল বি মোর বেটার।
আমার দেশের সেবা করা উচিত। সো দ্যাট ইজ মাই ডিউটি, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। ইউ ক্যান সে আই আউট টু সার্ভ মাই কান্ট্রি। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু সাহস করা, উড বেটার বা রেদার বরং, উচিত বা ভালোই। ঠিক আছে, সো এগুলো আপনাকে জানতে হবে। এবার দেখেন মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স কিভাবে হচ্ছে। গত ক্লাসে যারা টেন্সের ক্লাস করছিলেন এরকম টেবল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে অনেকে আপনারা আমার লেখা যে বইটা আছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এটা অর্ডার করেছেন, অনেকগুলো কপি গিয়েছে আজ আমি দেখলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কারণ আমার এই বইটাতে এই যে মডাল ভার্বের চ্যাপ্টার গুলো, পার্ট গুলো এইরকম নিট অ্যান্ড ক্লিন সুন্দরভাবে সাজানো আছে স্পোকেন ইংলিশের প্রত্যেকটা বিষয়ের পর পর ধারাবাহিকভাবে। আমি এই যে ক্লাস নিচ্ছি, সেশন নিচ্ছি, এগুলো সবই আমার ওই বইটা থেকে। যে বইটা আমি আপনাদেরকে দেখাই, আমার নিজের লেখা বই। ঠিক আছে, এই যে এখানে মনে হয় আছে এই বইয়ের দুইটা এডিশন। এটা হচ্ছে নতুন এডিশন, এই দেখেন স্পিক ইংলিশ। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, যারা হাতে পেয়েছেন বা পাবেন তারা বুঝতে পারবেন। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক গ্রামার, স্পোকেন, ভোকাবুলারি সবকিছু এটাতে আছে। এটার আরেকটা ছিল, এটা এটা ছিল আগের এডিশন, এই যে এটা আরেকটা। তো যাই হোক, এটার প্রাইস 500 টাকা। যেটা হোক, আমি যেটা বলছি একটু বোঝার চেষ্টা করেন। এই যে মডাল ভার্ব গুলো, টেন্সের ফাংশন গুলো, সবকিছু এভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে দেওয়া আছে, এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিস কিভাবে করবেন সেটাও দেওয়া আছে। মানে ওই এই এত ক্লাস নেওয়ার পর, এত কিছু দেখানোর পরও বলে কি বইয়ের ভিতরে দেখতে চাই, এই যা দেখছেন এগুলোই সব আমার বইয়ের ভিতরে থাকে এইভাবে সাজানো। তো দেখেন, বোঝার চেষ্টা করেন কিভাবে মডেল দিয়ে আমরা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। অর্থাৎ মডেলের পরিবর্তনের সাথে সাথে সেন্টেন্স বা বাক্যের অর্থের পরিবর্তন হবে। মেইন ভার্ব কিন্তু বেস ফর্মে থাকবে। ওকে, আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। এটা হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে। তাহলে আপনি এই স্পিক ভার্বকেই ব্যবহার করবেন, বাট কখন মে এবং কখন ক্যান ব্যবহার করবেন। ক্যান মানেও পারা, মে মানেও পারা। দেখেন এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। মনে করেন আমি বলছি যে আমি ইংরেজি বলতে পারি, আমার ইংরেজি বলার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, আমি এটা জানি, এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমার স্কিল আছে, এই জন্য আমি বলছি আই ক্যান স্পিক ইংলিশ। ঠিক আছে, সামর্থ্য অর্থে পারা। মে কখন বলতে পারি, যেমন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের সামনে এখন আমি লেকচার দিচ্ছি। কিসে লেকচার দিচ্ছি? আমি বাংলায় লেকচার দিচ্ছি, বাংলায় কথা বলছি। তো এখন আমি বলতেছি এরকম যে আমি তো এখন আপনাদের সামনে বাংলায় কথা বলছি, আমি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি। আমি কিন্তু আমার লেকচারটা এখন ইংরেজিতে শুরু করতে পারি, ইংরেজিতে দিতে পারি। মানে কি, হয়তো দিব, মানে ইংরেজিতে দিতে যাচ্ছি। এই যে কথাটা, মানে পসিবিলিটি অর্থে পারা, মে এর ব্যবহার হয়। নাও আই মে স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ। You all know that today in this class I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. Modal verb mainly expresses the possibility, probability, ability, obligation in the sentences. When you are going to make sentences using modal auxiliary verbs, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. But modal verbs play a major role in the sentences. If you can be able to make sentences using modal auxiliary verb, you will be able to expert and fluent in English within very short time, because it plays a major role in the sentences or in spoken English also. So আমি মনে করেন এইভাবে আমি বললাম যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, মানে এখন কিন্তু বলবো। এই যে সম্ভাবনা অর্থে পারা বোঝাতে মে এর ব্যবহারটা হয়ে থাকে। এরপর দেখেন, আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই আউট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই। ডেয়ার টু মানে সাহস করা। এখানে দেখেন সুন্দরভাবে এগুলো দেওয়া আছে। আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে, রেকর্ড ক্লাস পাঠিয়ে দিলে আপনার নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আই ক্যান স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ, আই মে স্পিক ইংলিশ, আই শ্যাল স্পিক ইংলিশ, আই শুড স্পিক ইংলিশ, আই উড স্পিক ইংলিশ, আই মাস্ট স্পিক ইংলিশ। ওকে, সো এইভাবে এগুলো দেওয়া আছে। দেখেন, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন, মা শৈশবে কোরআন পাঠ করতেন।
হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নের উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। So এইভাবে এই বাক্যগুলো হয়। এখন দেখেন, আমার তো সেন্টেন্স বা বাক্য শুধু এইভাবে তৈরি করলে হবে না। একটা বাক্যকে কিন্তু নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হবে। তো সেটা আপনারা কিভাবে করবেন বা কিভাবে করতে পারেন, হ্যার ইউ ক্যান সি। জাস্ট মডালের সাথে নট বসালেই সেন্টেন্সগুলো নেগেটিভ হয়ে যাবে, কারণ এগুলো তো অক্সিলারি ভার্ব। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট দ্য লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। আপনি যে সাবজেক্ট নেবেন, যে মডেল নেবেন, যে মেইন ভার্ব নেবেন, সেইভাবেই সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। সে মাইটন্ট, আই মিন মাইট নট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। উই শান্ট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করব না। দে ওন্ট ক্লাইম্ব দ্য ট্রি, সে গাছে উঠবে না, তারা গাছে উঠবে না। রানা মাস্টন্ট, আই মিন রানা মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। সো এইভাবে এই মডেলের সাথে নট বসালে বাক্যগুলো নেগেটিভ হয়। ইউ কান্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্ট, আই মিন মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। সো এইভাবে আপনি এগুলো করতে পারেন। যখন ইন্ট্রোগেটিভ করবেন, সেন্টেন্স শুধু তৈরি করে রাখলে হবে না, আমাকে কিন্তু আবারও বলছি, ট্রান্সফর্ম করা শিখতে হবে। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, মডালগুলো সাবজেক্টের আগে আসবে। যেমন, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটি ছবি আঁকবে, সে কি অবশ্যই একটি ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। শ্যাল রানী, ও সরি, উইল রানী ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটা করবে। সো এইভাবে এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি হয়। এখানে দেওয়া আছে, আপনারা নিজেরা একটু দেখবেন, নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক দ্রুত একটা ডেভেলপমেন্ট পাবেন। তাহলে এখানে আমি কি বললাম, ফার্স্টে আমার মডাল অক্সিলারি ভার্বের অর্থগুলো জানতে হবে, এরপর সেন্টেন্স তৈরি করতে হবে, এবং আমাকে ফোকাস রাখতে হবে মেইন ভার্ব কিন্তু কখনো পরিবর্তন হবে না, ভার্বের সাথে অন্য কোনো ফর্ম বসবে না। এরপর কি, নেগেটিভ কিভাবে করব, মডালের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হবে, মডালগুলো সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হবে। এখন দেখেন, এই প্রত্যেকটা মডাল ভার্বের আবার ডিটেইলস ব্যবহার আছে। আমি যদি একটা একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। এটা যে একটা মাত্র অর্থ এইভাবে দেয় এরকম না, এতে ডিপ অ্যানালাইসিস যেটা, সেটা আমাদের একটু করতে হবে। এরপর আমি সেমি মডাল ভার্বের ব্যবহার দেখাবো, তারপর কনভারসেশনের ভিতর মুভ করব। একটু ওয়েট করবেন, টাইম দিবেন, দেখবেন অনেক দ্রুত আপনি এখান থেকে একটা ডেভেলপমেন্ট পাবেন। দেখেন, আহ পার্ট 2, এটা কি, এই যে বোঝার চেষ্টা করেন যে ইউজেস অফ ক্যান, অর্থাৎ শুধু ক্যান ভার্বের উপর কিন্তু আলাদা একটা ক্লাস। কিভাবে হয় এটা, দেখেন তো বোঝেন কিনা। আমরা তো জানি ক্যান মানে পারা, কিন্তু এই ক্যান শব্দটি সেন্টেন্সে কতভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে আমরা সেটি দেখব। ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বোঝায়। ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায়। বি এর দুইটা অর্থ, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। বি এর পর যদি পার্সন বা নাউন থাকে হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে থাকা। ক্যানের ব্যবহারটা মূলত অ্যাবিলিটি অর্থে, সামর্থ্য অর্থে হয়ে থাকে। মানে ইন জেনারেলি যেটা আমরা ব্যবহার করি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান প্লে ক্রিকেট, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আই ক্যান স্পিক ইংলিশ, দে ক্যান সিং আ সং। এভাবে ক্যানের ব্যবহারটা হচ্ছে। কিন্তু এই ক্যান ভার্বটি, আমি বললাম না যে মডাল ভার্বগুলো অনেক বৈচিত্র্যময়, একটা মাত্র অর্থ দিয়ে শান্ত থাকে না। এই ক্যান ভার্বটি আবার রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। মানে এখানে আপনার ভুলে যেতে হবে ক্যানের মানে পারা, আপনাকে এটা মনে রাখতে হবে, ক্যান রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এর সাথে আরো দুটো ভার্ব থাকে, কুড এবং উড। ক্যান একটু ইনফর্মাল মিনিং দেয়, অর্থাৎ যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার করা যায়। কুড এবং উড ফর্মাল মিনিং দেয়। যেমন, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো বা পানি দিবে।
ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসতে পারো বা তুমি কি আমার পাশে বসবে, রিকোয়েস্ট করা। এখন আপনি বলছেন বসবে বলছেন, তো আপনি তো উইলের ব্যবহার করতে পারেন যে উইল ইউ সিট বিসাইড মি। না, কেন আমি ক্যানের ব্যবহার করব? আপনি উড ইউ সিট বিসাইড মি, কুড ইউ সিট বিসাইড মি, এর মানেও এরকম বোঝায় আপনি কি আমার পাশে বসবেন। সো উইল কেন ব্যবহার করছি না, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি যদি ডিরেক্টলি বলি আপনি আমার পাশে বসবেন, উইল ইউ সিট বিসাইড মি, এখানে উইল ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যাকে কথাটা বলছেন তাকে কিভাবে কথাটা বলছেন, আপনার অ্যাপ্রোচিং সিস্টেমটা কি। আপনি যদি রিকোয়েস্ট করে বলেন যে আপনি কি আমার পাশে বসবেন, ক্যান ইউ সিট বিসাইড মি, হ্যাঁ মানে ক্যান বললে তুমি আমি হয়ে যাচ্ছে, তুমি কি আমার পাশে বসবে, ক্যান ইউ সিট বিসাইড মি। আর যদি আপনা আপনি করে বলেন, আপনার বয়সের সিনিয়র, বস, অফিসার, টিচার, পলাইটলি বলেন, তখন ক্যান ব্যবহার করবেন না, কারণ এটা একটা ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। কুড বা উডের ব্যবহার করবেন, উড ইউ সিট বিসাইড মি, কুড ইউ সিট বিসাইড মি। উড বা কুডেরও কিন্তু অন্য নিজস্ব অর্থ আছে, যে পারতাম বা কেউ কিছু করতো। বাট এখানে এটা ভুলে যেতে হবে, আমার মনে রাখতে হবে এই ক্যান, কুড অ্যান্ড উড, এই তিনটা মডাল ভার্ব রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবেন। তো এরপর দেখেন ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়, নিচের দিকে আসেন। যেমন এখানে বিটা কিন্তু মূলত মেইন ভার্ব, যার মানে হওয়া বা থাকা। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। এরপর ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে, কোনো একটা জায়গা বা প্লেসকে ইন্ডিকেট করে। হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। বি এর মানে থাকা, যদি প্লেসকে ইন্ডিকেট করে। প্লেস বা জায়গার আগে কিন্তু অ্যাট বা ইন প্রেপোজিশন বসে, তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। এরপর দেখেন ক্যান হ্যাভ প্লাস পজিশন, বি মানে সাবজেক্ট নিজে কিছু হয় বা সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে। বি এর অর্থ কি বললাম, সাবজেক্ট নিজে কোনো কিছু হয় বা নিজে কোনো জায়গায় থাকে। আর হ্যাভের অর্থ হচ্ছে অধিকার বা মালিকানা বোঝায়, অধিকার বা মালিকানা। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু আছে, মালিকানায় কোনো কিছু আছে, এইটা বোঝাতে মূলত হ্যাভ ভার্বের ব্যবহারটা হয়ে থাকে। তাহলে হি ক্যান হ্যাভ আ কার, হি ক্যান হ্যাভ আ গার্ডেন, হি ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল। সো এইভাবে এই চারটা সেন্স ক্যান ভার্ব মূলত দিয়ে থাকে। এরকম ভাবে প্রত্যেকটা মডেলের ডিটেইলস জানতে হয়। যেমন দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বহুল ব্যবহৃত একটি মডেল ভার্ব নিয়ে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে ইউজ টু। এই ভার্বটা যে কতটা গুরুত্বপূর্ণ, বা ডে টু ডে লাইফে যারা প্রফেশনাল ইংলিশ স্পিকার আছে বা যারা রাইটার আছে, এই ইউজ টু ভার্বকে অনেক বেশি ব্যবহার করে। তো কিভাবে ইউজ টু এর ব্যবহারটা এই জায়গাটাতে হয়ে থাকে, দেখেন এখানে একটু মনোযোগ দেন। এগুলো তো আমি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য, দেখেন আপনি ফ্রি ক্লাস করছেন, আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, আর আমিও আপনাদের নিয়ে তো আর সারা জীবন টেনে যাব না। বাট এই ভাষার ভিতরে কি আছে, মডাল ভার্ব শিখতে হবে আমি বলছি, বাট মডাল ভার্ব মূলত কি, কোন জায়গাগুলো ডেভেলপ করতে হবে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। এই ক্লাসগুলো কিন্তু আমার যখন পেইড কোর্স থাকে, এই প্রত্যেকটা মডাল ভার্ব আলাদা আলাদা এক একটা ক্লাসে আলোচনা করা হয় অল্প অল্প করে, যাতে করে আমি যাদেরকে বোঝাবো তারা প্রত্যেকে ভালোভাবে যাতে করে নিতে পারে, নিজেরা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারে। ইভেন এগুলো দিয়ে কনভারসেশনও তৈরি করা আছে প্রত্যেকটা মডেল ভার্ব দিয়ে। প্র্যাকটিক্যালি আমাদেরকে সবকিছু দেখতে হবে, বাট এইখানে একসাথে সবগুলো দেখাই দিচ্ছি কেন জানেন, যাতে করে আপনি আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, আর সবাই তো আর আমার পেইড কোর্সে আসবে না। আপনারা যাতে করে নিজেদের মতো করে হলেও ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, পড়তে পারেন, ডেভেলপ করতে পারেন। দেখেন ইউজ অফ ইউজ টু, এই ইউজ টু ভার্বের ব্যবহারটা কিভাবে হয়। বলছে প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে বোঝায়, এবং কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্টেন্স গুলো, এগুলো যখন আপনি ইংলিশে করবেন আপনাকে অবশ্যই ইউজ টু ব্যবহার করতে হবে। কিভাবে সেটা আপনি করবেন, দেখেন এখানে কি বলছে, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট।
যেমন মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 hours অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সাবজেক্ট আই, সাবজেক্ট মনিরা, সাবজেক্ট শি, সাবজেক্ট দে, সাবজেক্ট আলিম। ভার্ব হচ্ছে, মডেল ভার্ব হচ্ছে ইউজ টু। মেইন ভার্বগুলোর দিকে খেয়াল করেন, রিড, স্টাডি, রাইট, গো, স্লিপ। অর্থাৎ সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট, শি ইউজ টু স্টাডি 8 hours at a stretch. I used to study 8 hours at a stretch during my student life. সে প্রতি সোমবার আমাকে লিখতো। She used to write me every Monday. She used to write me every Monday. তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। They used to go to the sea beach every year. They used to go to the sea beach every year. হ্যাঁ। উম, আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। যখন আপনি নেগেটিভ করবেন, যেহেতু ইউজ টু একটা মডেল বা সেমি মডেল ভার্ব বলছি, আপনি ওইটার সাথে নট বসায়ও বাক্যকে নেগেটিভ করতে পারেন। কিন্তু এই যে বাক্যগুলো, এগুলো কিন্তু ওয়ান কাইন্ডস অফ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্স ক্রিয়েট করে। সাবজেক্টের পরে যে ইউজড, হ্যাঁ, অর্থাৎ পাস্ট টেন্সের একটা ভাইব বা সেন্স ক্রিয়েট করে পাস্ট ইনডিফিনিট টেন্সেরই স্ট্রাকচার। তো ওই সেন্টেন্সগুলোকে, পাস্ট টেন্সের সেন্টেন্সগুলোকে যেভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয় সেভাবে করলে হয়। যেমন দেখেন, পাস্ট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের ডিড এর ব্যবহার করতে হয়। ডিড ব্যবহার করলে আর ইউজড থাকবে না, ওটা জাস্ট ইউজ হয়ে যাবে। আপনি দুইভাবে বলতে পারেন, যেমন আমি ধূমপান করতাম না, আই ইউজ নট টু স্মোক, অথবা আই ডিডেন্ট ইউজ টু স্মোক। বাট এই ডিডের ব্যবহারটা মডার্ন গ্রামার অনুযায়ী হয়, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মনিরা ইউজ নট টু লিসেন টু মিউজিক, আর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না, রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন তখন ডিড সাবজেক্টের আগে আসবে। ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং? ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং? নীলু কি সকালে ঘুমাতো? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? যখন অতীত থেকে শুরু করে, এটা তো অতীতের কথা বর্ণনা করলাম, অতীতে কেউ কিছু করতো, অতীতে কারো কোনো কাজ করার কোনো হ্যাবিট ছিল। এখন অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করতেছে, কেউ কোনো কাজে অভ্যস্ত আছে রাইট নাও, এগুলো আমরা কিভাবে করব? দেখেন খুবই সহজ। আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, শুধু ওই স্ট্রাকচারটারই হবে, ভিতরে ইউজ টু নামক শব্দটার যুক্ত হবে। মানে ইউজ টু বাংলা অর্থ কি? অভ্যস্ত। ওই ইউজ টু আপনি বাদ দিয়ে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেইটাই, এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো কি লেখা আছে দেখেন, সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। মানে আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজের প্রতি অ্যাডিক্টেড বা অভ্যস্ত, এটা বোঝাতে ব্যবহৃত হয়। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। হি ইজ ইউজড হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক এভরি নাইট। আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক এভরি নাইট। সো এইভাবে কিন্তু এটা হয়, মানে আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কিছু করছে। এটাকে যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট এই অক্সিলারি ভার্বের সাথে নট বসালেই বাক্য ইন্ট্রোগেটিভ হয়ে যায় বা যাবে। যেমন দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা isn't used to gossiping with boys. লুনা isn't used to, is not used to gossiping with boys. তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। They aren't used to swimming in the river. Are not. They aren't or are not used to swimming in the river. হ্যাঁ। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির isn't used to eating rice. মিস্টার জাকির isn't used to eating rice. এরপর দেখেন, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন তখন ওই জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে যাবেন। যেমন করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি?
ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি, তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট, আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট, তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? তারা কি তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস, আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস, তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। এরপর ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। ভবিষ্যতে এখানে উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। উইল গেট মিন্স উইল বি বলতে পারেন, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার জাস্ট সেইটাই ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত করা। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মনে করেন মিলন নামের একটা ছেলে শহরে থাকে, হঠাৎ গ্রামে গেছে তার নানার বাড়ি বা দাদার বাড়ি, গোসল করার অভ্যাস নেই। একজন তাকে বলছে যে তুমি গোসল করো, করতে করতে বা ওইখানে যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে, নদীতে গোসল করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? মিলন উইল গেট ইউজ টু ব্যাথিং ইন দ্য রিভার, মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু ব্যাথিং ইন দ্য রিভার, জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। Zakir will soon, Zakir will soon get used to working 10 hours a day. Zakir will soon get used to working 10 hours a day. তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। They will get used to doing hard work. They will get used to doing hard work. তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। They will get used to doing hard work। অর্থাৎ will be অথবা get দুটোই সেম মিনিং দেয়, যে কোনো একটা আপনি দিতে পারেন। ওকে, এরপর তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। হ্যাঁ, সো এইভাবে আর কি এই ইউজ টু ভার্বের ব্যবহার হয়। এবার আমি একটা গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে কথা বলবো। জাস্ট এই ভার্বটা আমি দেখাই দিব। যদি আপনারা এটা দেখে রাখতে পারেন, বুঝে রাখতে পারেন, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারেন, এই মডাল ভার্ব নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম তৈরি হবে না। মনে রাখেন, এই মডাল ভার্বগুলো অন কাইন্ডস অফ টেন্স এর ফাংশন কিন্তু ক্রিয়েট করে। টেন্সে যেমন 12টা স্ট্রাকচার আছে না, এই মডাল ভার্বগুলো ঠিক ওইভাবে ফর্ম মেনটেন করতে পারে, যেটা আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি না, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি না, দেখার চেষ্টা করি না। এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। হ্যাঁ, কেমন সেটা? এই দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে ইউজ অফ শুড ভার্ব। হ্যাঁ, শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মডাল ভার্ব যার অর্থ উচিত। এখানে কয়েকটা ফর্ম আছে। শুড, শুড বি, শুড হ্যাভ বিন, শুড বি, শুড হ্যাভ বিন, সবগুলো সেন্টেন্স দিয়ে, সবগুলো ওয়ার্ড বা ফ্রেজাল ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। হ্যাঁ, যেমন দেখেন শুডের ব্যবহার কি? অ্যাজ ইউজুয়াল বা ইন জেনারেলি যেটা আমরা জানি, আই শুড গো নাও, আমার যাওয়া উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড, দে শুড কাম টুমোরো, হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। এইভাবে জাস্ট কারো কোনো কাজ করা উচিত, শুডের ব্যবহার হচ্ছে। শুড বি প্লাস নাউনের ব্যবহার কখন হয়? কোনো কিছু হওয়া বা থাকা উচিত। যেমন মিনা শুড বি অ্যাট হোম নাও, মিনার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি অ্যাট লন্ডন নাও, ইন লন্ডন হবে, তার লন্ডনে থাকা উচিত। আই শুড বি ইয়োর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত, তোমার আমার বন্ধু হওয়া উচিত। এরপর শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি, শুড বি প্লাস ভি3। যেমন ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। ওই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, কেউ কিছু করতে থাকবে, ওই শ্যাল উইলের পরিবর্তে আপনি শুড বসান। শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি, করতে থাকা উচিত। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও, ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। রহিম শুড বি ইটিং নাও, রহিমের এখন খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর এখন দেখতে থাকা উচিত। দেন শুড হ্যাভ প্লাস ভি3, সরি, এখানে শুড বি প্লাস ভি3 আরেকটা আছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। নিউজ পেপার শুড বি রেড, খবরের কাগজ পড়া উচিত। রাজু রাজু শুড বি সেন্ট টু লন্ডন, রাজুকে লন্ডনে পাঠানো উচিত। গার্ডেন শুড বি ওয়াটার্ড, বাগানে পানি দেওয়া উচিত। গিটার শুড বি প্লেড, গিটার বাজানো উচিত। উই শুড বি ইনফর্ম, আমাদেরকে জানানো উচিত। রুম শুড বি মুভড, রুম পরিষ্কার করা উচিত। দ্য ওয়াল শুড বি পেইন্টেড, দেয়ালটা পেইন্ট করা উচিত। সো এটা এরকম। এরপর দেখেন শুড হ্যাভ, হ্যাভ মানে কি? থাকা বোঝায়, অধিকারে কোনো কিছু থাকা বা মালিকানায় কোনো কিছু থাকা। আই শুড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। ইউ শুড হ্যাভ আ বুক অর পেন, হি শুড হ্যাভ আ কম্পিউটার। যখন আপনি এটা প্যাসিভ ভয়েসে করবেন, বাংলা প্যাসিভ ভয়েস না, মানে অ্যাক্টিভে থাকবে, পারফেক্ট টেন্সের সেন্স দিবে। কোনো কিছু থাকা উচিত ছিল, যেমন আই শুড হ্যাভ গান,
মিতা শুড হ্যাভ সাং আ সং, মিতার একটা গান গাওয়া উচিত ছিল। উচিত ছিল হবে কিন্তু, হ্যাঁ, পারফেক্ট টেন্সের সেন্স ক্রিয়েট করছে। রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল। লিটন শুড হ্যাভ প্লেড গিটার, লিটনের গিটার বাজানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ ব্রট অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা আনা উচিত ছিল। শুড হ্যাভ বিন, আচ্ছা, এটা আমি একটা আলাদা পেজ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। মানে এই একটা মডেল যদি আপনারা ভালোভাবে জানেন, আপনার আর মডেল ভার্ব নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না, কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। এই আমরা আমরা পারি না কেন, আমরা ডিপলি অ্যানালাইসিস করি না বা ভিতরে যাই না। মনে করেন আমার ভার্ব হচ্ছে শুড, শুড, এই শুড ভার্ব দিয়ে আমি সর্বোচ্চ কতগুলো সেন্টেন্স কতভাবে তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, হি শুড, হি শুড ডু দ্য ওয়ার্ক, কি লিখলাম, তার কাজটা করা উচিত। এই এই যে বাক্যটা আমি লিখলাম, এইটার আবার একটা রিভার্স স্ট্রাকচার হচ্ছে দ্য ওয়ার্ক শুড বি ডান, শুড বি ডান, অর্থাৎ এই কাজটা করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান। আবার দেখেন, হি শুড বি ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত, হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার আমি যদি বলি যে হি শুড বি ইন ঢাকা নাও, এর বাংলা অর্থ তার এখন ঢাকায় থাকা উচিত। অর্থাৎ এক শুড বি এর কতগুলো ব্যবহার হচ্ছে দেখেন, শুড বি এর পরে কিন্তু V3 আছে, শুড বি এর পরে মানে নাউন আছে, শুড বি এর পরে অ্যাডভার্ব আছে। আবার দেখেন, হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, বাংলা অর্থ হচ্ছে তার কাজটি করতে থাকা উচিত। এটা হচ্ছে প্রোগ্রেসিভ মুড বা কন্টিনিউয়াস মুড দেয়। এরপর দেখেন, হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। এবার দেখেন, হি শুড হ্যাভ, এখানে হ্যাভটা মেইন ভার্ব, এই যে হি শুড হ্যাভ আ কার, হ্যাভটা মেইন ভার্ব, হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল, তার কাজটা করা উচিত ছিল। এইবার দেখেন, এগুলো কিন্তু অ্যাক্টিভের বাক্য, অনেকে প্যাসিভ মনে করেন। হি শুড হ্যাভ বিন, হি শুড হ্যাভ বিন আর ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড বি আ ডক্টর, ডাক্তার হওয়া উচিত, শুড হ্যাভ বিন এটা পারফেক্ট টেন্সের প্যাসিভ, তার ডাক্তার হওয়া উচিত ছিল, ডাক্তার হওয়া উচিত ছিল। আবার হি শুড হ্যাভ বিন, হি শুড হ্যাভ বিন ইন ঢাকা, তার ঢাকাতে থাকা উচিত ছিল, তার ঢাকাতে থাকা উচিত ছিল। আবার দেখেন এই যে বাক্যটা হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা রিভার্স করা যায় এইভাবে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, হ্যাঁ, এই কাজটা করা উচিত ছিল। ওকে, এরপর দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যেমন আমি আপনাদের টিচার, আপনাকে আমি ইংলিশ শেখাচ্ছি, হ্যাঁ, এখন আপনি শিখতে পারছেন না, তো অ্যাজ এ টিচার আমি পরামর্শ দিচ্ছি যে যতদিন না পর্যন্ত ডেভেলপ করতে পারেন আপনার শিখতে থাকা উচিত, হাল ছেড়ে দেওয়া উচিত না। ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ আনটিল ইউ ডেভেলপ দিস ওয়ান। সো আমি এরকম বলতে পারি, হি শুড হ্যাভ বিন, হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, ওয়ার্ক, তার কাজটি করতে থাকা। হি শুড হ্যাভ বিন ডুইং, DOING, হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটি করতে থাকা উচিত। এইবার দেখেন, একটা শুড ভার্ব দিয়ে আমি 11টা সেন্টেন্স তৈরি করেছি। এই যে 11টা সেন্টেন্স আমি লিখলাম, এই 11টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ যদি আপনারা জানেন, এই 11টা সেন্টেন্স যে আমি লিখলাম, এই 11টা সেন্টেন্স বা বাক্যের আহ, অর্থ জানতে হবে, প্লাস এই শুডের পরিবর্তে আমি যদি অন্য মডেল ব্যবহার করি তাহলে কেমন অর্থ দিতে পারে সেটা জানতে হবে। কিন্তু ফাংশন বা ফ্রেম এর বাইরে কিছু না। এই 11টা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বা মিনিং যদি কেউ করে দিতে পারে, বুঝতে পারে, আহ, সে এই ইংলিশে এক্সপার্ট হয়ে যাবে খুব কম সময়ের ভিতর। যেমন দেখেন, হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। এখন আমি যদি বলি হি উড ডু দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ কি, সে কাজটা করতো। হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, সে অবশ্যই করবে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক। আপনি এইভাবে যে সেন্টেন্স গুলো আছে বা যে মডেল দেন সেইভাবে অর্থটা হবে। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, করা যেতে পারে। দ্য ওয়ার্ক কুড বি ডান, করা যেতে পারতো। দ্য ওয়ার্ক উড বি ডান, করা যেত। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে বা করা হবে। মাস্ট বি ডান। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। তাহলে আমি যদি বলি হি ক্যান বি এ ডক্টর, ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর, ডাক্তার হতে পারতো। হি উড বি এ ডক্টর, ডাক্তার হতো, ডাক্তার হতো, হ্যাঁ। হি মাস্ট বি এ ডাক্তার, ডাক্তার অবশ্যই হবে। সো এই হচ্ছে ফাংশন মূলত। এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, এই সেন্টেন্স গুলো যদি আপনারা
একবার বুঝতে পারেন, নিজেরা বাংলা অর্থ করতে পারেন, এই ডু এর পরিবর্তে নতুন একটা ভার্ব এনে এই 11টা সেন্টেন্স আপনারা যদি লিখতে পারেন, আপনার এই মডাল ভার্ব নিয়ে আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, মডাল ভার্ব নিয়ে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এবং মডাল ভার্বের একদম খাঁটি যে ডিটেলস ব্যবহারটা, এইটা আপনি জেনে যাবেন, এইটা আপনি জানতে পারবেন। আমরা পারি না কেন, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এরকম ডিটেলসে চর্চা করি না। আমরা শুধু জানি যে শুড মানে উচিত, ক্যান মানে পারা, কুড মানে পারতাম। কিন্তু যদি একটু ডিটেলসে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যায়। একবার এগুলোকে ধরে রাখতে পারলে আপনি এগুলোকে প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশনে সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা আপনাদেরকে একটু করতে হবে, আপনাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে, ভাবার চেষ্টা করতে হবে, কারণ এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বাংলা করে দিচ্ছি, আপনার রেকর্ড ক্লাস দেখে নিজেরা ঠিক করে নেবেন। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি ইন ঢাকা নাও, তার এখন ঢাকায় থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ইন ঢাকা, তার ঢাকাতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, সে অনেক দিন ধরে, তার অনেক দিন ধরে কাজটি করতে থাকা উচিত। সো সেন্স গুলো হচ্ছে আর কি মূলত এরকম। এগুলোর পরিবর্তে মানে শুডের পরিবর্তে আপনি অন্যান্য মডাল বসিয়ে এই ধরনের সেন্টেন্স বা বাক্য কিন্তু তৈরি করতে পারেন। সো এই হচ্ছে বিষয়। আপনারা কি আমার এই কথাগুলো বুঝতে পারছেন? এগুলো একটু হার্ড বা কঠিন মনে হতে পারে, বাট আমি দেখানোর চেষ্টা করছি যে মডেলের অরিজিনটা কি। ঠিক আছে, মডেলের মডেলের ভিতরে আমাকে যেতে হবে, মডেল ভার্বকে ইন ডিটেলস আমাকে দেখতে হবে। রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল আমি দিয়ে দিব, নিজেরা প্র্যাকটিস করবেন। দেখেন এইভাবে এত ডিটেলসে কেউ আপনাকে দেখাবে না বা বলবেও না। ক্লাসগুলো করে যান, এই ক্লাসের জন্য তো আর কোনো টাকা নিচ্ছি না। আপনি অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি আপনাকে বলতে পারি বা অ্যাসিওর করতে পারি। কারণ ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে ভাষা শিখতে হয়। প্র্যাকটিক্যালি শিখতে না পারলে, প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে না পারলে কখনোই ইংলিশ এক্সপার্ট হওয়া যায় না। এরপর আমি সেমি মডাল ভার্ব নিয়ে একটু কথা বলবো। এই সেমি মডালটা শেষ করে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনের ভিতরে যাব। একটু বোঝার চেষ্টা করেন, এখানে কয়েকটা ভার্ব আছে। যেমন ফার্স্টে হচ্ছে, যে ভার্বটি আছে সেটা হচ্ছে এম ইজ আর টু, অর্থাৎ এম টু ইজ টু আর টু। এগুলোকে সেমি মডাল ভার্ব বলছে কেন, আমি আবারও বলছি, অক্সিলারি বা হেল্পিং ভার্ব প্রধানত দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলো টেন্সের স্ট্রাকচারে বসে, মডাল অক্সিলারি গুলো আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। এই মডালের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল। সেমি মডাল মানে এমন কিছু ভার্ব যার চেহারা, আবারও বলছি, এমন কিছু ভার্ব যার চেহারা বা যে ভার্বগুলোকে দেখতে প্রাইমারি অক্সিলারির মতো কিন্তু বাক্যে কাজ করে মডাল অক্সিলারির মতো। অর্থাৎ এই অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের সাথে একটা টু যুক্ত হয়, যুক্ত হয়ে একটা ফ্রেজাল ভার্ব গঠন করে বা তৈরি করে। হ্যাঁ, এবং নির্দিষ্ট অর্থ আছে। আর এরপরে মেইন ভার্বটা আবার বেস ফর্মে বসে। এই জন্য বলা হচ্ছে এটা চেহারা প্রাইমারি অক্সিলারির মতো বাট কাজ করে মডেলের মতো। এটাকে বলা হয় সেমি মডেল। সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা কুকস কুকস রাইস ডেইলি। মনে করেন মনে করেন এই যে একটা বাক্য, সরি আমার একটু ভুল হচ্ছে, এই যে একটা বাক্য আপনারা এখানে দেখছেন যে মুক্তা কুকস রাইস ডেইলি, এই বাক্যটার বাংলা অর্থ কি, যে মুক্তা প্রতিদিন রান্না করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এই যে বাক্যটা আছে যে মুক্তাকে রান্না করতে হয়, এই যে করতে হয় কথাটার জন্য আমাকে বলতে হচ্ছে মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। ইজ টু কুক রাইস কেন এটা বলতে হচ্ছে, এই যে এম টু ইজ টু আর টু এর ডেফিনেশনটা হচ্ছে এরকম, এই ধরনের একটা টাইমিং এটা দেয়, কোনো একটা কাজ কাউকে স্বাভাবিকভাবে করতে হয়, অথবা ইচ্ছা না থাকলেও কর্তব্যের জন্য বা দায়িত্বের জন্য কোন একটা কাজ করা লাগে, না করলে নয়। এই ক্ষেত্রে এম টু ইস টু বা আর টু এর ব্যবহার হয়। জাকির সাহেবকে প্রত্যহ অফিসে যেতে হয়, মিস্টার জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। ওকে, যখন আপনি নেগেটিভ করবেন এই এম ইজ আর এর সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যাবে, এগুলোকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। দে আর নট গো টু স্কুল এভরিডে। হ্যাঁ, দে আর নট
টু গো টু স্কুল এভরিডে, তাদেরকে স্কুলে যেতে হয় না। পপি ইজ নট টু কুক রাইস ডেইলি, পপিকে ভাত রান্না করতে হয় না। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও, আই এম নট টু টেক আ ক্লাস নাও। এরপর এইভাবে এখানে সেন্টেন্স গুলো দেওয়া আছে, ভেঙে ভেঙেও সেন্টেন্স দেওয়া আছে, অ্যাম ইজ আর, অ্যাম টু ইজ টু আর টু দিয়ে। দেখেন এখানে যদি আপনারা একবার একটু এটা ফোকাস করেন বা ফলো করেন, আপনি বুঝতে পারবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইউ ক্যান সি শি ইজ টু কুক রাইস। আমরা শুধু সেন্টেন্স তৈরি করব না, ট্রান্সফর্ম করা শিখবো। শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? ওয়াই ইজন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয়? ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়? সো এইভাবে এই প্রত্যেকটা ইয়ে সেমি মডাল ভার্ব এখানে দেওয়া আছে। এ দেখেন ওয়াজ টু এবং ওয়ার টু এর ব্যবহার। অ্যাম টু ইজ টু আর টু মানে কি বললাম? করতে হয়। ওয়াজ টু আর টু মানে কি জানেন? করতে হতো। কোন একটা কাজ করার ইচ্ছা না থাকলেও করা লাগতো। আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিমকে অফিসে যেতে হতো, রহিম ওয়াজ টু গো টু অফিস। রূপাকে স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল। তোমাকে বই পড়তে হতো, ইউ ওয়্যার টু রিড বুকস। তাহলে অ্যাম টু ইজ টু আর টু মানে কি? কাউকে কোনো কাজ করতে হয়। ওয়াজ টু আর টু মানে কি? করতে হতো, করতে হতো। এবার দেখেন আরেকটা ভার্ব আছে, অ্যাম ইজ আর ওয়াজ আর সাপোজ টু। এই সাপোজ মানে কি জানেন? কোনো কিছু কারো করার কথা, র শব্দটা চলে আসে। খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট একটু ওয়েট করেন, আমি সবগুলো একসাথে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাম ইজ আর সাপোজ টু মানে করার কথা, ওয়াজ আর সাপোজ টু করার কথা ছিল। আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। এগুলো আবার নেগেটিভ ইন্টারোগেটিভও আছে। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার এয়ারপোর্টে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি এয়ারপোর্টে যাওয়ার কথা? ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি এয়ারপোর্টে যাওয়ার কথা না? ওয়ার ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, সরি ওয়েন, কখন তার এয়ারপোর্টে যাওয়ার কথা। অর্থাৎ যখন আপনি ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, ওই টু কিন্তু সাবজেক্টের পরে বসে। আগে ডাব্লিউএইচ আর দেন অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট দেন সাপোজ টু। হ্যাঁ, সাবজেক্টের পরে বসে। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার একটা গাড়ি চালানোর কথা ছিল। এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু আমি পেইড কোর্সে একসাথে পড়াই না, এ কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে থাকে এবং প্রত্যেকটার সাথে কনভারসেশন প্র্যাকটিস থাকে। এটা একসাথে কেন দেখাচ্ছি? আপনি ফ্রি ক্লাস করছেন, আমি বলছি যে আপনাকে ইংলিশ শেখার জন্য 7টা পয়েন্ট লাগবে, সেখান থেকে 4টি পয়েন্ট স্পেসিফিক করে দিয়েছি যে কনজুগেশন অফ ভার্ব, টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ। তো 4টি পয়েন্ট মানে কি 4 দিনেই শেষ হয়ে যাবে? তাহলে তো সবাই ইংরেজি পারতো না। আমি বলছি মডাল পড়তে হবে, সেমি মডাল পড়তে হবে। তো এর ভিতরে কি আছে সেইটা আপনি দেখেন। আপনি আজকে আসেন, কালকে নাও আসতে পারেন, আমি আর আপনার ফ্রিতে সব দিন ক্লাস নিব না। যারা পেইড কোর্সে আসবেন তারা আমার সাথে থাকবেন, ক্লাস করবেন, সেটা আলাদা কথা। সবাই তো আর আসবেন না। যারা আসবেন না তারা এখান থেকে দেখে যান, নিজের মতো করে এগুলো শিখতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এই ভাষার ভিতরে ঠিক কি আছে আপনাকে জানতে হবে। এটা দেখেন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। অ্যাম টু ইজ টু আর টু মানে কি? করতে হয়। ওয়াজ টু আর টু করতে হতো। অ্যাম ইজ আর সাপোজ টু করার কথা, ওয়াজ আর সাপোজ টু করার কথা ছিল। হ্যাভ টু এবং হ্যাজ টু মানে করতে হবে, আর হ্যাড টু মানে করতে হয়েছিল। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, এটা তার হবে এখানে, যে তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। হ্যাঁ, এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, অনেকে হ্যাভ নট টু বা হ্যাজ নট টু দিয়ে করে, এটা ভুল না। বাট মডার্ন গ্রামার অনুযায়ী ডোন্ট বা ডাজেন্ট হ্যাভ টু দিয়ে করলে এটা বেটার হয়। হ্যাঁ, এটা অনেক ফাংশন আছে, এটা একদিনে কিভাবে দেখাবো। আপনারা রেগুলারিটি মেনটেন করে যখন ক্লাসগুলো করবেন পরবর্তীতে, আপনারা সবকিছুই পাবেন ইন ডিটেলসে। এখানে অনেক কিছু আছে দেখেন আপনি। মানে গত ক্লাস আপনাদেরকে বলছিলাম যে আই হ্যাভ আ কার,
হি হ্যাজ আ কার, আমরা বলি আই হ্যাভ নট এ কার বা হি হ্যাজ নট আ কার, এটা দিব না। আই ডোন্ট হ্যাভ আ কার বলবো বা হি ডাজেন্ট হ্যাভ আ কার বলবো। কেন এগুলো বলি? কারণ এগুলো ওই প্রেজেন্টের সেন্স ক্রিয়েট করে। ঠিক আছে, যেমন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, বোঝেন? তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। নেগেটিভ কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এইটা দিবেন তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ইন্ট্রোগেটিভ কি? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? এগুলো সবই আমার বইতে ধারাবাহিকভাবে দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়। তোমার কি ইংরেজি অনুশীলন করতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? তোমার কবে থেকে ইংরেজি অনুশীলন করতে হবে? ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ, কেন ইংরেজি অনুশীলন করতে হবে? ওয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। এগুলো বাংলা করেন তো। রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, ডাজেন্ট হ্যাভ কেন বসছে? রিপন সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য হ্যাজ বসছে। হ্যাজ কি ভি 5 বা থার্ড পারসন ফর্ম। যখন আপনি নেগেটিভ করছেন ডাজ বসাতে হচ্ছে, কারণ ডাজ ও থার্ড পারসন ফর্ম। ডাজ বসলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, মানে হ্যাজ এর একদম বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। এই জন্য রিপন ডাজেন্ট হ্যাভ। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়েন ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন। এইভাবে সেন্টেন্স ট্রান্সফর্ম করা শিখতে হবে। এ দেখেন, হ্যাড টু মানে করতে হয়েছিল, এখানে স্ট্রাকচার গুলো সুন্দরভাবে দেওয়া আছে, সেন্টেন্স গুলো দেওয়া আছে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। দেখছেন, এখানে অনেক কিছু আছে। আমি আপনাদের যদি বলি, আমি একসাথে একটু দেখাই দিই, আপনারা বুঝতে পারবেন তাহলে ঠিক কতগুলো আছে সেমি মডাল ভার্ব বিশেষ করে। এই দেখেন, এখানে দেখাই, হ্যাঁ। মনে করেন হি ইজ টু রাইট আ লেটার, এর বাংলা অর্থ তাকে একটা চিঠি লিখতে হয়। হি ওয়াজ টু রাইট আ লেটার, তাকে একটা চিঠি লিখতে হতো, চিঠি লিখতে হতো। হি ইজ সাপোজ টু রাইট আ লেটার, তার একটা চিঠি লেখার কথা। হি ওয়াজ সাপোজ টু রাইট আ লেটার, তার একটা চিঠি লেখার কথা ছিল, কথা ছিল। হি হ্যাজ টু, হি হ্যাজ টু রাইট আ লেটার, তাকে একটা চিঠি লিখতে হবে। হি হ্যাড টু রাইট আ লেটার, তাকে একটা চিঠি লিখতে হয়েছিল। কয়টা হলো? 6টা। এছাড়া আরো কিছু আছে, যেমন হি ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু বলা যায়, এটাকে বি গোয়িং টু বলে, ওটার আমি দিলাম না। এটা আরেকটা আছে, যেমন হি হ্যাড বেটার অথবা উড রেদার, রেদার, এরপর হচ্ছে রাইট আ লেটার, রাইট আ লেটার, এর মানে হচ্ছে তার বরং চিঠি লেখা ভালো, তার বরং চিঠি লেখা ভালো বা তার বরং চিঠি লেখা উচিত। এখানে আরেকটা আছে, যেমন এরকম, এই যে উড লাইক টু, এটা একটা সেমি মডাল ভার্ব। হি উড লাইক টু রাইট আ লেটার, সে একটা চিঠি লিখতে চায়। তাহলে এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম না, এইগুলোই হচ্ছে মূলত অ্যাকচুয়াল সেমি মডাল বা ফ্রেজাল মডাল ভার্ব। এই যে লাস্টে যেগুলো লিখলাম, এগুলোকে শুধু এইভাবে তৈরি করলে হবে না, এদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ জানতে হবে। সব কথার এক কথা কি জানেন? মানে টেন্স আছে আমাদের 12টা, এই দেখেন, টেন্স আছে 12টা, আর এই মডেল সেমি মডেল আছে টোটাল 18টার মতো। টোটাল স্ট্রাকচার হচ্ছে 30টা। মানে 30টা সেন্টেন্স, মানে 30টা আলাদা টাইম, একটা পার্টিকুলার ভার্বকে আপনি 30 ভাবে, 30টা ওয়েতে 30 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি এইভাবে আপনি টেন্স, মডাল আর সেমি মডালের অর্থটা জানেন বা বুঝতে পারেন। আর এটা জানা থাকলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার আর কোনো কিছুই লাগবে না ইংরেজি শেখার জন্য। অনেক জায়গায় দেখবেন ইংরেজি শেখার জন্য 66টা স্ট্রাকচার, 100টা স্ট্রাকচার, নাথিং, কোনো কিছুরই প্রয়োজন হয় না। যদি আপনি রেগুলারিটি মেনটেন করে এগুলো শিখতে পারেন, এগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে পারেন। এই হচ্ছে মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের ফাংশন। এই ছাড়া আর কিছুই না, বিশ্বাস করেন। এতটুকু জানতে পারলে এগুলোকেই প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন বা কনভারসেশনে অ্যাপ্লাই করে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে আমরা ইংলিশে কিন্তু এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে পারি বা পারবো। আমি জানি না আপনারা কেউ বুঝতে পারছেন কিনা কথাগুলো বা বিষয়গুলো, বোঝেন কিছু? কোনো কিছু কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি।
এগুলো নিতে হবে, এগুলো নিতে হবে, কারণ এইভাবে কেউ দেখাবে না। দেখেন এই যে আমি লং টাইম ধরে ক্লাস নেই, ডিটেলসে কথা বলি, এইটা ছাড়া শর্টকাট ওয়েতে 5 মিনিট 10 মিনিট 20 মিনিটের কন্টেন্ট দেখে কি ইংরেজি শেখা যায়? আমার তো মনে হয় না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনি এইভাবে প্র্যাকটিস করেন। আমি এতটুকু বলতে পারি, এটাকে আপনি আপনার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। সেভাবে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি, প্র্যাকটিস করিয়ে থাকি। আর ভাষা শিখবেন আপনি আনন্দের সাথে, প্লেজারের সাথে। আপনার কষ্ট কেন হবে, হার্ড কেন মনে হবে? অনেক ভালোভাবে এটা ডেভেলপ করা যায় যদি সঠিক গাইডলাইনের ভিতর আসা যায়। আমি বলছিলাম তো, আপনি যত দুর্বল থাকেন না কেন, যত ইলিটারেট থাকেন, আপনি আসেন, আমি আপনাকে শেখাবো। বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে। মনে রাখবেন, প্রতিষ্ঠান যত বড় তার ভিতরে তত বেশি ফাফা থাকে, তত বেশি ফাঁকি ঝুঁকি থাকে। এইখানে এই যে আমি পড়াচ্ছি, এটা আমি সম্পূর্ণ আমার প্লেজার থেকে। এখানে আমার তো কোনো প্রেশার নেই। আমি আমার জাস্ট ফ্রি টাইম বা লেজার টাইমে এই ক্লাসগুলো নিয়ে থাকি। এবং এই যে ক্লাসগুলো নিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি, আমি আপনাদের সাথে কথা বলছি, আমি ভর্তি করাচ্ছি, এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি আমি টেক কেয়ার করে থাকি, এবং এটা আমি করাচ্ছি। এই ফ্রি ক্লাসগুলো যারা করছেন করে যান, আপনার মনে থাকবে, এতটুকু আমি বলতে পারি। 5 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। তো দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট না পান, আপনি যতই রুলস শেখেন, রেগুলেশন, আমি এতক্ষণ তো কত স্ট্রাকচার দেখালাম, যাই দেখেন না কেন, সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে না পারলে কোনো কাজ হবে না। এখানে দেখেন একটা কনভারসেশন আছে মা এবং ছেলে, দুজনের ভিতর। তো মা ছেলেকে বলছে, আজ তুমি এত সকালে উঠলে কেন? এটা কোন টেন্সে লেখা আছে? কেউ কি আপনারা এখানে যারা আছেন বলতে পারবেন এই যে বাক্যটা, এটা কোন টেন্সে লেখা আছে, আজ তুমি এত সকালে উঠলে কেন? এনিওয়ান ক্যান সে দ্যাট? আর কেউ? Present indefinite. আর কেউ? Present indefinite. Present perfect. ওকে, দেখেন, ধন্যবাদ আপনাদের বলার জন্য। একজন বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট, একজন পাস্ট ইনডিফিনিট, একজন প্রেজেন্ট পারফেক্ট। এবার দেখেন, আমি যদি এটাকে অ্যানালাইসিস করি কি হয়। দেখেন, এই যে আজ লেখা আছে, এইটা দেখে আপনারা বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আজ না, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে প্রতিদিন। প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? কোন একটা কাজ প্রতিদিন হয়, রেগুলার ওয়েতে হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট। অর্থাৎ আমি যদি বলি তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো। এটা তো উঠলে কেন, কাজটা তো শেষ হয়ে গেছে। একজন বলছেন প্রেজেন্ট পারফেক্ট, একদিক থেকে এটাও রাইট। কারণ মনে করেন আপনি ঘুমায় আছেন, সকালবেলায় উঠে গেছেন, আপনার আম্মু এসে আপনাকে জিজ্ঞাসা করলো এত সকালে উঠেছো কেন, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে? এটা প্রেজেন্ট পারফেক্ট, মানে রিসেন্ট কোনো কাজ, একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে। কিন্তু এই যে বাংলাটা দেওয়া, এখানে কিন্তু উঠেছো না, এটা হচ্ছে উঠলে কেন। বাংলায় ল বা লাম আছে, এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি আমি করি। প্রেজেন্ট পারফেক্টে বললেও এটা আহামরি কোনো ভুল না, বাট পাস্ট ইনডিফিনিট টেন্সে বলা এটা বেটার। কেন? দেখেন, এই যে এত সকাল, অতীতের কোনো কাজ যদি টাইমের মেনশন করা থাকে তখন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করলে সেটা বেটার হবে। কেমন জানেন? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়াই, এরপর অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্সের সেন্টেন্স ডিড এর ব্যবহার হবে। ওয়াই ডিড ইউ, এরপর কি গেট আপ, মেইন ভার্বের বেস ফর্ম থাকবে। ডিড ব্যবহার করলে মেইন ভার্ব আর পাস্ট ফর্মে থাকে না। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে? ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। এইভাবে আপনারা করবেন, এটা প্র্যাকটিস করতে হবে। ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে এইটা কোন টেন্স? আমি যদি তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতাম কি হতো? ওয়াই ডু ইউ গেট আপ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতাম ওয়াই হ্যাভ ইউ গট আপ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বলতাম যে তুমি কেন এত সকালে ঘুম থেকে উঠতেছো, ওয়াই আর ইউ গেটিং আপ সো আর্লি টুডে। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, টাইমের পরিবর্তন শিখতে হবে। ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, এটা কিসে হবে, কোন টেন্সে হবে, কিভাবে করব বলেন তো? কে বলতে পারবেন? Since future indefinite. ফিউচার না, Present. না এটা ফিউচার না। দেখেন, এতক্ষণ কি শেখালাম আমি, আজকের এই ক্লাসটি কেন নিলাম, কি বললাম আমি, কি শিখছি আমি, আমরা
মডেল বা সেমি মডেল শিখছি না? কেন শিখছি? আমি কি বললাম এতক্ষণ? যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার আছে 12টা। 12টা টেন্স দিয়ে 12 ভাবে একটা কথাকে প্রকাশ করা যায়। মনের ভাব প্রকাশ করার জন্য এটা যথেষ্ট নয়, মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য মডেল সেমি মডেল পড়তে হয়। তার মানে এটা কোনো টেন্সের ভিতর যাবে না। আর যারা ফিউচার বলছেন, যদি বাক্যটা এরকম হতো যে আজ আমি পরীক্ষা দিব, দিতে যাব, এরকম হলে ফিউচার ইনডিফিনিট হতো। এটা হচ্ছে যেতে হবে, এটা সেমি মডাল ভার্ব হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। আপনারা শুরুতে একজন বলছেন হ্যাভ টু, করতে হবে, যেতে হবে, খেতে হবে, নিতে হবে, দিতে হবে। এটা ফিউচার না, হ্যাভ টু। টুডে আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম। আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে। পরীক্ষা দেওয়া অর্থে কিন্তু গিভের ব্যবহার হয় না, টেক ভার্ব ব্যবহার করতে হবে এক্সাম টুডে। সো এখানে কিন্তু ওই না, ফিউচার ইনডিফিনিট না, এটা মডাল ভার্বের সেন্টেন্স। আমি বললাম না একটু আগেই যে মডাল সেমি মডাল কেন শিখতেছি? আপনারা কি বুঝলেন তাহলে? যে টেন্স দিয়ে সব বলা যায় না বিদায় এটাকে আরো ব্রড করার জন্য আমরা এটা শিখি। এবার মা বলছে তুমি কখন যাবে, এইটা ফিউচার ইনডিফিনিট। এইটা ফিউচার ইনডিফিনিট কোশ্চেন, তুমি কখন যাবে, তাহলে কি হবে? ওয়েন উইল ইউ গো। আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে ওয়েন উইল ইউ গো, বিকজ আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। তো কোনো কিছু বাংলায় ভাবলে প্রাইমারি লেভেলে আমরা সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে কনভার্ট করতে পারি না, জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিস। বাট ইফ ইউ প্র্যাকটিস ইট বাই মেনটেনিং রেগুলারিটি, এটা একটা করলে আপনি বুঝবেন না। এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন আপনি 10টা প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি এই জায়গা থেকে ওভারকাম করতে পারছেন, এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। যে কোনো কিছু ভাবলে আপনি ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন। তাহলে মা কি বলছে, তুমি কখন যাবে, এটা ফিউচার ইনডিফিনিট। আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। ওয়েন উইল ইউ গো। আমি যদি বলি তুমি কখন যাও, এটার ইংরেজি কি? ওয়েন ডু ইউ গো। আমি যদি বলি তুমি কখন গিয়েছিলে, ওয়েন ডিড ইউ গো। তুমি কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং। কখন যাচ্ছিলে, ওয়েন ওয়ার ইউ গোয়িং। তুমি কিভাবে গিয়েছো, হাউ হ্যাভ ইউ গন। কখন গিয়েছো, ওয়েন হ্যাভ ইউ গন। বুঝেন? টেন্স প্র্যাকটিস করবেন সবগুলো না, যেগুলো মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার সেগুলো। 3টা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস আর প্রেজেন্টের পারফেক্ট, এই 7টি টেন্স প্র্যাকটিস করলেই হয়ে যায়। তাহলে যে কোনো কনভারসেশন চালিয়ে নেওয়া যায়। কি কি বললাম বলেন তো? প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস, আর প্রেজেন্টের পারফেক্ট। যাই হোক, ছেলে বলছে 9টায়, তাহলে সার্টেইন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে, এখানে সে অ্যাট 9 PM। এবার বলছে তুমি কি রান্না করেছো, এটা কোন টেন্স? করেছো, গিয়েছো, থেকেছো, হয়েছো, খেয়েছো, নিয়েছো, পড়েছো। এটা প্রেজেন্ট পারফেক্ট। কি হবে জানেন? হোয়াট হ্যাভ ইউ কুকড। তুমি কি রান্না করেছো, হোয়াট হ্যাভ ইউ কুকড। হোয়াট হ্যাভ ইউ কুকড। এই বাংলাটা যদি এরকম থাকতো যে তুমি কি রান্না করেছিলে, তাহলে এরকম হতো হোয়াট ডিড ইউ কুক। হোয়াট ডিড ইউ কুক। আমি যদি বলি তুমি কি রান্না করো, হোয়াট ডু ইউ কুক। তুমি কি রান্না করবে, হোয়াট উইল ইউ কুক। কি রান্না করতেছো, হোয়াট আর ইউ কুকিং। মা তুমি কি রান্না করতেছো, হোয়াট আর ইউ কুকিং। কি রান্না করতেছিলে, হোয়াট ওয়ার ইউ কুকিং। কি রান্না করেছো, হোয়াট হ্যাভ ইউ কুকড। তুমি এখন কি রান্না করতে থাকবে, হোয়াট উইল ইউ বি কুকিং, ফিউচার কন্টিনিউয়াস। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? আমার একটা বাক্য দেওয়া আছে, আমরা সেটা সঠিক সঠিক টেন্স অনুযায়ী ট্রান্সলেট করছি, ঠিক আছে, কিন্তু আমরা অন্যান্য টেন্স দিয়ে যদি এটা করি, কেমন আসতে পারে অর্থটা বুঝতে হয়, কম্পেয়ার করতে হয়, তাহলে এটাকে দ্রুত শেখা যায়। এবং শেখার ক্ষেত্রে একটা কনফিডেন্ট পাওয়া যায় যে তাহলে আমি যখন অন্যান্য টেন্স দিয়েও সেন্টেন্স করতে পারছি, তাহলে আমি এইখানে যেটা করতেছি এটা আমার নিশ্চয়ই সঠিক হচ্ছে, ভুল হচ্ছে না। আমরা কিন্তু গুলিয়ে ফেলি। কারণ মনে করেন অতীতের একটা কথা, সেটা পাস্ট পারফেক্ট দিয়েও করা যায়, পাস্ট ইনডিফিনিট দিয়েও করা যায়, পাস্ট কন্টিনিউয়াস দিয়েও করা যায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়েও করা যায়। তাহলে আমি কোনটা বসাবো? আমাদের কিন্তু এখানে এলোমেলো হয়ে যায় প্র্যাকটিক্যালি যখন কথা বলতে যাই তখন। মা বলছে আমি কিছুই রান্না করিনি, আই হ্যাভেন্ট কুকড এনিথিং, হ্যাভ নট কুকড। অক্সিলারি ভার্বের সাথে জাস্ট নট বলবে। তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট। ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেটা করো। এটা দুইটা ক্লজ, একটা হচ্ছে সেইটা করো, এটা হচ্ছে যা করতে পারবে। এটা মানে আলাদা দুইটা সাবজেক্ট এবং ভার্ব। দেখেন এই বাক্যটা এরকম হয়, হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি, প্লিজ, প্লিজ ডু ইট ফর মি। আমার জন্য করো, এইভাবেই কথাটা বলতে পারি। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ টেক ব্রেড।
ছেলে বলছে, ও এখানে একটা বাক্য বাকি থেকে গেছে, এটা এরকম, আমি একটু বাংলিশে লিখে দেই। ছেলে বলছে, না ওটা খেতে ইচ্ছা করছে না। এর বাংলা অর্থ এরকম, ইংলিশে এরকম, নো আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট, আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট। মা বলছে দইও রয়েছে, দই ইংরেজি কি? ইয়োগার্ট আর কার্ড, রাইট? সো ইয়োগার্ট ইজ অলসো রেডি, ইয়োগার্ট ইজ অলসো রেডি, এরকম। ছেলে বলছে, না মা, কোনো তরকারি রান্না করো, নো মাদার প্লিজ কুক সাম কারি। কি তরকারি তুমি বলো, প্লিজ টেল মি হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক। ছেলে বলছে, পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি? স্পিনাস, স্পিনাস উইথ পটেটো কারি। মা বলছে, ঠিক আছে, আর কিছু? ওকে, এনিথিং এলস? ছেলে বলছে, কোনো মিষ্টি জিনিস কি পেতে পারি? ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু? হ্যাভ মানে পাওয়া, ক্যান মানে পারা। মডালের সেন্টেন্স এটা, টেন্স না। ওই যে বললাম না, টেন্স দিয়ে সব বলা যায় না। তুমি কি গাজরের হালুয়া খাবে? উইল ইউ টেক ক্যারট হালুয়া? আর এখান সে ডেজার্ট অলসো ইনস্টেড অফ হালুয়া। বলছে, না এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে, আই থিঙ্ক ডেজার্ট উইল বি রেডি সুন। মিষ্টান্ন বা পায়েস যেটাই বলেন না কেন। মা বলছে, কিন্তু দুধ কম রয়েছে, বাট দ্যার ইজ লিটল মিল্ক। ছেলে বলছে, ঠিক আছে, তাহলে আমি দই চিনি দিয়ে খাবো। ওকে দেন আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। মা বলছে, দেখো দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল করে নাও, ইটস গেটিং লেট, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি। ছেলে বলছে, কিন্তু প্রথমে আমার জুতা পালিশ করতে হবে। এই যে এটা এটা কিসের? ওই যে সেমি মডেলের, হ্যাঁ। আই হ্যাভ টু, আই হ্যাভ টু পলিশ মাই শুজ ফার্স্টলি। মা বলছে, তুমি গতকাল করনি? এই যে সেন্টেন্সটা, এটা কেউ ইংলিশে করতে পারবেন? কেউ বলেন তো এই বাক্যটার ইংলিশ কি হবে? তুমি গতকাল করনি, এটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ পাস্ট ইনডিফিনিট টেন্সের ইংলিশ কি? এনিওয়ান ক্যান সে দ্যাট? তুমি গতকাল করনি, এটার ইংলিশ কি হবে? You didn't, না, you didn't do it. না হয়নি। আর কেউ বলতে পারবেন? You didn't, আর কেউ পারবেন না? you did not do yesterday. না, এরকম না। তাহলে দেখেন, যারা পারছেন না একবার ভাবেন যে You কতটা, didn't complete yesterday. না এরকমও না। দেখেন, যারা পারছেন না একবার ভাবেন যে আমরা কতটা দুর্বল ইংলিশে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা কেন পারি না জানেন? জাস্ট ল্যাক অফ প্র্যাকটিস। ওই যে গতকাল বলছিলাম না যে সেন্টেন্স ট্রান্সফর্ম করা শিখতে হয়। এই দেখেন, আমি যদি বলি তুমি করেছিলে, ইউ ডিড ইট, তুমি করেছিলে। এখন আমি যদি বলি যে তুমি করনি, তুমি করনি, এটার ইংলিশ কি জানেন? অনেকে বলবে ইউ ডিড নট ইট, বাট না, মেইন ভার্বের সাথে কোনোদিন নট বসানো যায় না। এটা এরকম হয়, তুমি করনি, ইউ ডিডেন্ট। এই ডিডেন্ট কিন্তু ওই উপরের ডিড না, এটা বাইরে থেকে নিয়ে আসা লাগে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের ডিড। বোঝেন কিছু? ইউ ডিডেন্ট আর এই যে মেইন ভার্ব যে ডিড, ওটা ডু হয়ে যায়, ডু ইট। মানে তুমি করেছিলে, ইউ ডিড ইট, এটা ঠিক আছে। তুমি করনি, ইউ ডিডেন্ট ডু ইট। এবার আমি যদি বলি তুমি কি করেছিলে, তুমি কি করেছিলে, ইংলিশ কি জানেন? ডিড ইউ ডু ইট? ডিড ইউ, ডিড ইউ ডু ইট? দেখছেন কি লিখলাম? তুমি কি করেছিলে, ডিড ইউ ডু ইট। তুমি করনি, তুমি করনি, তাহলে কি হবে? ডিডেন্ট ইউ ডু ইট, ডিডেন্ট ইউ ডু ইট। তুমি এটা গতকাল করনি, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে তুমি গতকাল করনি, এটার ইংলিশ কি? ইউ ডিডেন্ট না, ডিডেন্ট ইউ, অক্সিলারি ভার্ব আগে আসে, বুঝছেন? ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, মানে এই যে কোশ্চেনটা মা যেটা বলছে, এটার উত্তর কিন্তু এই লাস্টেরটা, ঠিক আছে? ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, তুমি এটা গতকাল করনি, এই যে তোমার জুতো পালিশ গতকাল করনি, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। সো এটা প্র্যাকটিস না করলে হয় না, আর এই প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো ফেস না করলে হয় না। আমরা ইংলিশ পারি না কেন একবার ভেবে দেখেন, আপনি নিজেই ইমাজিন করতে পারবেন, নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন। আমি এভাবেই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি বা পড়িয়ে থাকি। আপনি যতই দুর্বল হন না কেন, আপনার পেইড কোর্সে যারা আসবেন তারা বুঝতে পারবেন আপনি কি পাচ্ছেন এখান থেকে। ছেলে বলছে, না মনে ছিল না, আই ডিডেন্ট রিমেম্বার আর আই ফরগট ইট। আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, তাহলে এখানে ওইটা, আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে, পলিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। সেটা বলছে, না মা, আজ আমাকে অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে, টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ টু মিট মেনি ফ্রেন্ডস, উইথ হবে না। ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি করো, হারি আপ, আমি রান্নাঘরে যাচ্ছি। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম গোয়িং টু দ্য কিচেন। আমার গোসল হয়ে গেছে, খাবার দিয়ে যাও।
কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। কি হবে? আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, প্লিজ গিভ মি ফুড, সার্ভ মি ফুড। মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড, আমার ভালো মা, আমি যাচ্ছি, দোয়া করো। ওকে, তো দেখেন বিষয়টা কি জানেন? এই যে আমি বাংলায় দেখতেছি, ইংলিশে বললাম না, এই কনভারসেশন গুলো আমার নিজের হাতে তৈরি করা। মানে এটা কিন্তু কোনো ফর্মাল ডায়লগ না, ইনফর্মাল, যেটা আমরা আমাদের সিচুয়েশনে ব্যবহার করি। মানে ফর্মাল মানে কি জানেন? ওই যে দেখবেন এসএসসি এইচএসসি বইতে, গাইড বইতে ডায়লগ থাকে না, কনভারসেশন থাকে না। সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা, নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন, রাইট আ ডায়লগ অ্যাবাউট ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। যে hello Rahim, how are you? I am fine. What about you? I am also fine. Do you know the importance of tree? Yes, tree gives us air, oxygen, and food, shade, shelter. So we have to make people conscious about cutting down tree. So and we have to plant trees more and more. এই ধরনের কনভারসেশন না কিন্তু এগুলো। আমি কি আপনাদের বিষয়টা বোঝাতে পারছি? হ্যাঁ, মানে ফর্মাল কনভারসেশন কোনগুলো বোঝেন আপনারা? মানে যেগুলো আমাদের এই যে একাডেমিক বইগুলোতে থাকে, এটা কিন্তু তেমনও না। এটা খুবই প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে না? মানে আমার এই যেগুলো দেখছেন আপনারা, খুবই প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না বলেন? যেটা আমরা আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনে ইউজ করি, ব্যবহার করি। এই যে কতগুলো ওয়ার্ড, কতগুলো সেন্টেন্স, তো এগুলোর প্র্যাকটিসে আপনাকে করতে হবে। আপনি ইংরেজি শিখবেন আনন্দের সাথে, প্লেজারের সাথে, কনফিডেন্টের সাথে। কেন আপনার কষ্ট মনে হবে? কেন ল্যাঙ্গুয়েজ আপনার হার্ড লাগবে? এটা কঠিন না, এটা সহজেই ডেভেলপ করা যায়, সহজেই পারা যায়। আমি সেভাবেই করিয়ে থাকি। আর আমি আবারও বলছি, আমি দেখাচ্ছি আরেকটু, একটু ওয়েট করেন। যারা পেইড কোর্সে আসবেন, 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আগামী বৃহস্পতিবার। ক্লাস টাইম থাকবে রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টা ক্লাস টাইম, ফ্রি ক্লাস। 5 তারিখের পর আর এইভাবে রেগুলারিটি মেনটেন করা হবে না কিন্তু। এই পেইড কোর্সে যারা আসবেন, তারা রেগুলার ওয়েতে ক্লাসগুলো করতে পারবেন। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতর আপনার ইনশাল্লাহ কমপ্লিটলি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন। না পারলে এরপরে যদি আরো সময় লাগে, সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, ততদিন থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকা কমপ্লিট থাকলে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাবেন এবং সম্পূর্ণ সবকিছুর অ্যাক্সেস পাবেন। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, যারা পারবেন না, আমি এই সুযোগটাও রাখি, আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এটা কোথাও কোনো কোর্স কেউ দেয় না। তো কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, আমার এই ক্লাসগুলো সেভাবেই ডিজাইন করা। আমি বেসিক গ্রামার দেখাই, রুলস রেগুলেশন স্ট্রাকচার সেটাও দেখাই, স্পোকেনের কিভাবে সেগুলোকে আবার প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি আমাদের কনভারসেশন বা স্পিকিং এ, সেটাও কিন্তু আমি দেখাই। প্রতিনিয়ত আপনাদের এখানেও আমি দেখিয়ে যাচ্ছি। আমি কোনো রংচটা বিজ্ঞাপন দেখাই স্টুডেন্ট নেই না। ক্লাস নিয়ে পরিশ্রম করে এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এটাকে আপনি টাকা দিয়ে গণনা করতে পারবেন? আপনি যে কোনো একটা পেইড কোর্স করে আসেন, কার কাছে করছেন আমি জানতে চাচ্ছি না। আর আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করেন সেই ক্লাসের সাথে, যদি বেটার কিছু না পান তখন বলবেন। কারণ আমি যা পড়াই আমার নিজের ভিতর থেকে আমি পড়ানোর চেষ্টা করি, সবকিছু দিয়ে, এফোর্ট দিয়ে আমি পড়ানোর চেষ্টা করি। গতানুগতিক কোনো ধারায় আমি দেখাই না। আমি অলওয়েজ প্র্যাকটিক্যাল সিচুয়েশনকে ইমাজিন করে, অ্যাডাপ্ট করে আমি ল্যাঙ্গুয়েজটা শেখাই। আপনি যে কোনো কোর্সের সাথে আপনি আমার এই ক্লাসগুলো কম্পেয়ার করতে পারেন, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নেন। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। এবং আপনি যত দুর্বল হন, আপনি পারবেন, আমি বললাম তো। আমার লেখা বইটা আছে, এটা যারা পারেন নিতে পারেন। এটা 500 টাকা প্রাইস, ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকা দিয়ে রিসিভ করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে। আর যারা পেইড কোর্সে আসবেন, তাদের তো ক্লাস রেকর্ড পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। বাট বই যারা নিবেন, আবার এরকম মনে করেন না যে পেইড কোর্সে আসলে আমি বই ফ্রি দিব, না, আমি এটা দেই না। কারণ আমার এই বইয়ের টাকাও আমি নেই না, এটা লভ্যাংশের টাকা আমার একটা সোসাইটিতে চলে যায়। এই যে সোনামুখ পরিবার, একটা সোশ্যাল অর্গানাইজেশন, সেখানে দারিদ্র ছেলে মেয়েদের পড়ালেখার কল্যাণে এটা ব্যয় করা হয়। এই বইটাতে সেগুলো দেওয়াও আছে, লেখাও আছে। তো বই আপনি পেইড কোর্স করেন বা ফ্রি ক্লাস করেন, যেই করেন, এটা যদি নিতে চান আলাদা করে নিতে হবে। বা পেইড কোর্সে ভর্তি হলে যে আপনাকে বই কিনতে হবে বাধ্যতামূলকভাবে, এমনও না কিন্তু। কারণ আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ড প্লাস পিডিএফ ফাইল দিব। আপনার যদি মনে হয় পিডিএফ থেকে পড়ে কমপ্লিট করতে পারছেন, ডোন্ট নিড টু বাই দ্য বুক। বাট যদি মনে হয় একটা হার্ড কপি বই লাগবে, একটা মেইন কপি বই হাতে থাকলে পড়াটা আরো সহজ হবে আমার জন্য, ক্লাসগুলো ইফেক্টিভ হবে, যেহেতু আমি যে টিচারে ক্লাস করছি তার লেখা বই, সেটা আপনি নিতে পারেন, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে কোনো ইয়ে নাই। আর এটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। টোটাল 70টা ক্লাস থাকবে, এটা আমি বলেছি আপনাদের অলরেডি।
হিউজ ক্লাস, এতগুলো ক্লাস আপনি কোনো কোর্সে পাবেন না। আপনি বাংলাদেশের যে কোনো টিচারের ক্লাসে যান, এতটা লং টাইম ধরে এত বেশি ক্লাস কেউ আপনাকে দিবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি আমাকে দেখাতে পারেন। তো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে আপনার ভিত্তিটা মজবুত হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর। বর্তমানে আমার 78তম ব্যাচ চলে, 79তম ব্যাচ শুরু হবে 5 তারিখ থেকে। 40 থেকে 50তম ক্লাসগুলো থাকবে রাইটিং এর উপর। 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, স্পিকিং এবং প্রেজেন্টেশনের উপর। এই যে আজকে যে কনভারসেশনটা দেখালাম না, এটা আমি দেখাবো না, এটা আপনাদের দিয়ে প্র্যাকটিস করাবো। এই পেইড কোর্সের বেনিফিট এইটাই, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, টু ওয়ে কমিউনিকেশন থাকবে, অর্থাৎ আপনারা স্পিকিং করতে পারবেন, কথা বলতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন। আপনি এই কনভারসেশন প্র্যাকটিস করবেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। আপনি কাজ না করলে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট না করলে, আপনার মুখ দিয়ে কথা বের না করলে ভাষা আপনি শিখতে পারবেন না। যত ভালো টিচারের কাছে যান, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনি কাজ করেন। আপনাকে কাজ করতে হবে, ইফোর্ট দিতে হবে, কথা বলতে হবে। এটা 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে ফুল অ্যাক্সেস পাবেন, কোনো সমস্যা থাকবে না। কিন্তু যারা পারবেন না, আমি এই সুযোগটা দেই, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। বাকি 1000 টাকা 1 মাসের মধ্যে দিলে হবে। এটা, এই দুইটা নাম্বার দেওয়া আছে, যারা ভর্তি হতে চান এই নাম্বারে টাকা সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা জানাবেন, আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। এই পর্যন্ত যারা ভর্তি হয়েছেন আমি এন্ট্রি করে নিয়েছি। আজকে আমি গ্রুপটা করতে পারিনি, আমি আগামীকাল থেকে আপনার পেইড কোর্সের যে প্রাইভেট গ্রুপ সেটা পেয়ে যাবেন। 01997356957, 09386899196। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসতে পারেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। এই 5 বছর ধরে এই অনলাইনের ব্যাচগুলো পরিচালনা করে আসছি, করোনা প্যান্ডেমিকের শুরু থেকে। 78টা ব্যাচ আমি সফলতার সাথে পরিচালনা করেছি। আমার খুব বেশি স্টুডেন্টের দরকার নাই, আমার কাছে যারা থাকবে তারা যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, সেভাবেই আমি পড়ানোর বা নেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে বিষয়। যারা আসবেন আপনাদের একটা আইডেন্টিটি থাকবে, এরকম একটা আইডি কার্ড আমি দিব, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, একদম ফর্মাল প্রসেসের ভিতরে সবকিছু আপনি করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। আর এই বই যারা নিতে চান তারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইয়ের ভিতর গ্রামার, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি, স্পিকিং, রাইটিং, রিডিং, এভরিথিং ইজ দেয়ার। সবকিছু আছে। এটা আপনার জীবনে একটা বড় অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে, এভরিথিং। এবং আমি যেভাবে ক্লাস নেই, সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারে পরপর সাজানো আছে। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। যদি মনে করেন আমি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, নিজে ইংলিশে মাস্টার বা এক্সপার্ট হতে চাই, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না, এতটুকু আমি বলতে পারি। আমি সেভাবে শেখাই না যে আপনি ব্যর্থ হবেন। সো এই হচ্ছে বিষয়। দ্যাটস অল ফর টুডে। আমি পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস